আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিশ্বকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে মার্কিন আগ্রাসন। পরমাণু ক্ষেত্রে 133 সাফল্য উন্মোচন করল ইরান, চলছে প্রদর্শনী। বিনা অনুমতিতে আরব সাগরে মার্কিন নৌবহর, ভারতের উদ্বেগ। পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের উপর। আল আকসায় ফিলিস্তিনিদের নামাজ আদায়ে ইসরায়েলের বাধা। চীনের হ্যাকারদের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল ভারত। বাজেটে সামরিক ব্যয় নিয়ে সমালোচনার মুখে বাইডেন প্রশাসন। ইরাকে মার্কিন ঘাঁটির পাশ থেকে 24টি ক্ষেপণাস্ত্র উদ্ধার। এবং সর্বশেষ থাকছে পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে গুলিতে নিহত 4। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্বকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে মার্কিন আগ্রাসন। চীনের একটি মানবাধিকার সংস্থা বলেছে, সারা বিশ্বে আমেরিকার দীর্ঘদিন ধরে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং তারা যে বলদর্পী আকাঙ্ক্ষা পোষণ করছে, এতে পুরো বিশ্ব ভয়াবহ বিপর্যয়ের মুখে চলে গিয়েছে। চীনের সর্ববৃহত্তম বেসরকারি সংস্থা চায়না সোসাইটি ফর হিউম্যান রাইটস স্ট্র্যাটেজি শুক্রবার এক রিপোর্টে কথা বলেছে। এতে বলা হয়েছে, মানবাধিকার রক্ষার নামে আমেরিকা দেশে দেশে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তাতে শুধুমাত্র সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক বাহিনীর ব্যাপক ক্ষতি হচ্ছে না, বরং বিপুল সংখ্যায় বেসামরিক নাগরিক মারা যাচ্ছে এবং প্রচুর পরিমাণে সম্পদের ক্ষতি হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে এই যুদ্ধ চাপিয়ে দেওয়ার মাধ্যমে আমেরিকা স্বার্থপরতা এবং কপটতার মুখোশ উন্মোচিত হয়েছে। চীনা মানবাধিকার সংস্থার রিপোর্টে মার্কিন আগ্রাসনের নমুনা হিসেবে 1947 সালে গ্রিসে সামরিক হামলা থেকে শুরু করে ভেনেজুয়েলা সরকারের বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরা হয়েছে। কোরিয়া যুদ্ধ, ভিয়েতনামা উপসাগরীয় যুদ্ধ, কসোভো, আফগানিস্তান, ইরাক এবং সিরিয়া যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে চীনা মানবাধিকার সংস্থার ওই রিপোর্টে। পরমাণু ক্ষেত্রে 133টি সাফল্য উন্মোচন করল ইরান, চলছে প্রদর্শনী। পরমাণু ক্ষেত্রে 133টি সাফল্য উন্মোচন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে আজও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি এসব অনুষ্ঠানের কয়েকটিতে সরাসরি উপস্থিত হয়েছেন, আবার কোনোটিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেছেন। শুক্রবার ছিল ইরানের জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস। এই উপলক্ষে গতকাল থেকে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট রুহানি আজ পরমাণু শিল্পে অর্জিত 133টি সাফল্য উন্মোচন ও উদ্বোধনের নির্দেশ দিয়েছেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোয়ান্টাম, লেজার, নিউক্লিয়ার মেডিসিন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন। এছাড়া ইরানের প্রেসিডেন্ট আজ পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে উপস্থিত হন। ওই প্রদর্শনীতে পারমাণবিক ক্ষেত্রে গত 1 বছরের নানা সাফল্য তুলে ধরা হচ্ছে। এসব সাফল্য ঘুরে ঘুরে দেখেন রুহানি। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামাল বান্দি এর আগে জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ খাতে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে IR-9 সেন্ট্রিফিউজের মেকানিক্যাল পরীক্ষা। এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্ট্রিফিউজ। এটি ইরানিরা নিজস্ব পদ্ধতিতে তৈরি করেছেন এবং তা ভালো কাজ করছে। ইরানি ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাসের 20 তারিখ জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হয়। গতকাল থেকে এই দিবসটি পালন শুরু হয়েছে। এই উপলক্ষে গতকাল ইস্পাহানে এক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট 9টি পণ্য উন্মোচন করা হয়েছে। আজও পরমাণু প্রযুক্তি দিবসের নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। বিনা অনুমতিতে আরব সাগরে মার্কিন নৌবহর, ভারতের উদ্বেগ। বিনা অনুমতিতে আরব সাগরের লক্ষদ্বীপে ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর ঢুকে পড়েছে বলে দাবি করেছে দেশটি।
শুক্রবার 9 এপ্রিল ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, কূটনীতিক প্রক্রিয়ায় তারা যুক্তরাষ্ট্রের কাছে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। এ ধরনের কার্যক্রম ভারতের সমুদ্র সুরক্ষা নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং এজন্য অনুমোদনের প্রয়োজন রয়েছে বলে জানায় দেশটি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইন অনুযায়ী কোনো রাষ্ট্রের অনুমতি ছাড়া তার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ভেতরে অন্য কোনো রাষ্ট্র সামরিক মহড়া বা তৎপরতা চালাতে পারবে না, বিশেষ করে যদি এর সঙ্গে অস্ত্র অথবা বিস্ফোরক জাতীয় কিছু জড়িত থাকে। এতে আরো বলা হয়, ইউএসএস জন পল জোন্স পারস্য উপসাগর থেকে মালাক্কা প্রণালীর দিকে যাওয়ার জন্য ক্রমাগতভাবে পর্যবেক্ষণ চালাচ্ছে। এ বিষয়ে আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে আমরা উদ্বেগ জানিয়েছি। আন্তর্জাতিক সামুদ্রিক সুরক্ষা আইন অনুযায়ী উপকূল থেকে সমুদ্রের 12 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা যে কোনো দেশের জলসীমা বলে বিবেচিত হয়। তবে জাতিসংঘের আইন অনুযায়ী উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকায় অর্থনৈতিক কাজকর্ম চালানোর অধিকার রয়েছে যে দেশের, যাকে সেই দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলা হয়। জাতিসংঘের ওই আইনে যে সকল দেশ স্বাক্ষর করেছে ভারত তাদের মধ্যে অন্যতম। তবে যুক্তরাষ্ট্র তাতে স্বাক্ষর করেনি, তাই আন্তর্জাতিক সামুদ্রিক সুরক্ষা আইন অনুযায়ী লক্ষদ্বীপের কাছে টহল দিয়ে তাদের নৌবাহিনী কোনো নিয়ম লঙ্ঘন করেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন 7ম নৌবহরের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 7 এপ্রিল 2021 ইউএসএস জন পল জোন্স সামুদ্রিক অধিকার এবং স্বাধীনতা প্রয়োগ করে লক্ষদ্বীপের পশ্চিমে ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রায় 130 নটিক্যাল মাইল ভেতরে প্রবেশ করে। আন্তর্জাতিক আইন মেনে এর জন্য আগে থেকে অনুমতি নেওয়া হয়নি। ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সামরিক মহড়া বা তৎপরতা চালাতে গেলে আগে থেকে অনুমতি নিতে হয়। এ দাবি আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। বিবৃতিতে আরো বলা হয়, আমরা রুটিন অনুযায়ী নিয়মিতভাবে ফ্রিডম অব নেভিগেশন অপারেশন পরিচালনা করে থাকি, যা আমরা আগেও করেছি এবং ভবিষ্যতেও করব। পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা তার দেশের উপর থেকে সব নিষেধাজ্ঞা একবারে প্রত্যাহার করবে কিনা সে ব্যাপারে তাকে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, আর সে সিদ্ধান্তের উপর পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নির্ভর করছে। তিনি শুক্রবার ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন। মার্কিন সরকার কিভাবে পরমাণু সমঝোতায় ফিরতে পারে এবং আমেরিকা ফিরে আসার পর ইরান কিভাবে তার পূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করতে পারে তা নিয়ে মূলত ভিয়েনা বৈঠকে আলোচনা হয়। আরাকচি আরো বলেছেন, পরমাণু সমঝোতায় আমেরিকা যে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সেগুলোর সঙ্গে ট্রাম্পের 4 বছরের শাসনামলে আরোপিত সব নিষেধাজ্ঞা পরিপূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, এ পথে অনেক সমস্যা বিদ্যমান থাকলেও ভিয়েনা বৈঠকে আলোচনা ছিল ইতিবাচক ও গঠনমূলক। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার অর্থ ইরানের দাবি পূরণ করা, আর সেক্ষেত্রে পরমাণু সমঝোতায় প্রত্যাবর্তনের পথ সুগম হবে। তিনি বলেন, 3 ইউরোপীয় দেশ, ইউরোপীয় ইউনিয়ন, চীন ও রাশিয়া সবাই ইরান ও আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফেরাতে চায়। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশকে একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বের করে নেন। এরপর তিনি তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর ইরান ইউরোপীয়দের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য 1 বছরের বৃথা অপেক্ষার পর পরমাণু সমঝোতায় দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাত্রা কমাতে থাকে। বর্তমানে ইরান পরমাণু সমঝোতার পূর্ব অবস্থায় অর্থাৎ শতকরা 20 মাত্রায় পুরোদমে ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাচ্ছে। ইরান বলছে, আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরলে তেহরানও পূর্ণ মাত্রায় তার প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিরে যাবে। আশঙ্কা বিশেষজ্ঞদের। আল আকসায় ফিলিস্তিনিদের নামাজ আদায়ে ইসরায়েলের বাধা। জেরুজালেমে অবস্থিত মুসলমানদের পবিত্রতম মসজিদ আল আকসায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীর ও জেরুজালেম থেকে আসা মুসল্লিদের আল আকসায় প্রবেশের অনুমতি নেই এমন কথা বলে শুক্রবার তাদের বাড়ি পাঠিয়ে দেয় ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানায়, আল আকসায় প্রবেশের অনুমতি না থাকায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে দেওয়া হয়নি। ফিলিস্তিনিদের প্রাচীন শহরটিতে শুক্রবার একাধিক চেকপোস্ট বসিয়ে মুসল্লিদের আল আকসায় প্রবেশে বাধা দেয় তারা। এ সময় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের আটক করে বাসে তুলে পশ্চিম তীরে ফেরত পাঠিয়ে দেয়।
একইভাবে অবরুদ্ধ গাজা থেকে কোনো মুসল্লিকে আল আকসায় আসতে দেয়নি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 1967 সাল থেকে ইহুদিবাদী দেশ ইসরায়েল আন্তর্জাতিক নীতি ভঙ্গ করে পশ্চিম তীর, গাজা ও জেরুজালেম সহ একের পর এক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে যাচ্ছে। চীনের হ্যাকারদের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল ভারত। ভারতের প্রতিরক্ষা অবকাঠামো চীনের মদতপুষ্ট বিভিন্ন সাইবার হামলা চালাচ্ছে। বেশ কয়েকটি সাইবার হামলার তদন্ত করছে ভারত। এরকম একটি হামলায় মুম্বাইয়ে বৈদ্যুতিক গোলযোগ হয়ে যায়। এই পরিস্থিতি মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে ভারত। নয়াদিল্লিতে এক সেমিনারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত জানিয়েছেন, নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করলেও বিভিন্ন সাইবার হামলায় বেশ কিছু ঝুঁকি অনুভব করছে ভারতীয় সেনাবাহিনী। গত মাসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের ভারত সফরের সময় এ বিষয়ে উভয় পক্ষ আলোচনা করেন। গত বুধবারের সেমিনারে রাওয়াত বলেন, আমরা চীনের সঙ্গে টেক্কা দেওয়ার চেষ্টা করছি। আমরা হয়তো চীনকে পুরোপুরি ধরতে পারবো না, তবে এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত হচ্ছি। ইরাকে মার্কিন ঘাঁটির পাশ থেকে 24 ক্ষেপণাস্ত্র উদ্ধার। ইরাকের আল আনবার প্রদেশে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি আইন আল আসাদের পাশের একটি এলাকা থেকে 24টি ক্ষেপণাস্ত্র ও একটি মিসাইল লঞ্চার উদ্ধার করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী। সেখানকার আল জাজিরা এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ভর্তি গাড়িটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে সড়কে থেমে থাকা একটি গাড়িকে দেখে ইরাকের নিরাপত্তা বাহিনী টহল ইউনিটের সন্দেহ হয়। এরপর তারা গাড়ির ভেতরে ক্ষেপণাস্ত্র ও লঞ্চারের সন্ধান পায়। এগুলো নিষ্ক্রিয় করতে দ্রুত বিস্ফোরক নিয়ন্ত্রক ইউনিটকে ডাকা হয়। ক্ষেপণাস্ত্র ও লঞ্চার রাখার সঙ্গে জড়িতদের খোঁজে বের করার চেষ্টা চলছে বলে ইরাকি নিরাপত্তা বাহিনী জানিয়েছে। এর আগে গত বুধবার ইরাকের কয়েকটি সশস্ত্র সংগঠন এক বিবৃতিতে আমেরিকার সঙ্গে তার দেশের সরকারের কৌশলগত আলোচনার নিন্দা জানিয়েছে। এসব সংগঠন বলছে, লুটেরা আমেরিকার সঙ্গে আলোচনায় বসা চলবে না, আমেরিকার উপর প্রয়োজনে হামলা চালানো হবে বলে তারা হুমকি দিয়েছে। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সে দেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করেছে। তারা সে দেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়। বাজেটে সামরিক ব্যয় নিয়ে সমালোচনার মুখে বাইডেন প্রশাসন। জলবায়ু পরিবর্তন, ক্যান্সার এবং সুবিধাবঞ্চিত স্কুলগুলোর ক্ষেত্রে বাজেট বাড়ানোর জন্য মার্কিন কংগ্রেসকে বলেছেন দেশটির প্রেসিডেন্ট বাইডেন। কিন্তু শুক্রবার 9 এপ্রিল প্রকাশিত তার প্রস্তাবিত বাজেট তালিকায় সামরিক খাতে ব্যয় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সমালোচকদের মতে যোগাযোগ ব্যবস্থা, সুবিধাবঞ্চিত স্কুল, দূষিত এলাকা পরিষ্কার এবং অস্ত্র বিক্রির আগে যাচাই ইত্যাদি বড় ধরনের বাজেট প্রস্তাব করেছে বাইডেন প্রশাসন। কিন্তু এতে সীমান্ত দেয়াল নির্মাণে কোনো ব্যয় ধরা হয়নি বাজেটে। তবে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের মতে এই বাজেট নৈতিক। বাইডেনের এই প্রস্তাবের সমালোচকরা চান চীন, রাশিয়া, ইরান এর উত্তর কোরিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় মার্কিন সামরিক বাজেটের পরিমাণ বাড়ানো হোক। সংখ্যালঘু নেতা মিস ম্যাককলেন সহ 5 জন শীর্ষ সিনেটের এক যৌথ বিবৃতিতে বলেছেন, বাইডেনের এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের মিত্র এবং উপদেষ্টাদের কাছ থেকে এক ভয়াবহ বার্তা দিচ্ছে। একই সঙ্গে চীনকে মোকাবেলায় প্রশাসনের সদিচ্ছাকে প্রশ্নের সম্মুখীন করছে। বাজেট প্রস্তুতে সংশ্লিষ্ট শীর্ষ এই রিপাবলিকান আইন প্রণেতারা বলেন, সাধারণ প্রতিরক্ষায় আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা ব্যর্থতার পরিচয় দিতে পারি না। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাজেটে সাধারণত সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা খাতে অর্ধেকেরও বেশি বরাদ্দ থাকে। পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ, গুলিতে নিহত 4। ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের বিধানসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোট গ্রহণ চলছে। শনিবার 10 এপ্রিল সকালে রাজ্যের 5 জেলায় 44টি বিধানসভা আসনে ভোট গ্রহণ শুরু হয়। তবে বেলা অর্ধেক না গড়াতেই নির্বাচন নিয়ে উত্তেজনার জেরে রাজ্যটিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছেন 4 জন। উত্তরবঙ্গের কোচবিহার জেলায় শীতলকুচি বিধানসভা আসনে মাথাভাঙ্গার জোরপাটকি ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারের দাবি, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ওই 4 জন। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু 4 জনই নয়, আরো বেশ কয়েকজন এ সময় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আহত হয়েছেন। এছাড়া কেন্দ্রীয় বাহিনীর গুলিতেই ওই 4 জন নিহত হয়েছেন বলে ইতিমধ্যে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, কোচবিহারের শীতলকুচি আসনে
জোরপাটকি ভোটকেন্দ্রের 126 নং বুথের বাইরে গুলিবর্ষণের এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান 4 জন। নিহতরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের কর্মী বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে নির্বাচন কমিশন। এদিকে মাথাভাঙ্গা হাসপাতালে নিহতদের মধ্যে 3 জনের মৃতদেহ নেওয়া হয়েছে। হাসপাতালে ভিড় করেছেন তৃণমূলের নেতা কর্মীরা। উল্লেখ্য, ভোটের কয়েকদিন আগে থেকে উত্তপ্ত ছিল শীতলকুচি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলার পর থেকে সেই উত্তেজনা আরো বৃদ্ধি পায়। আর ভোটের দিন সকাল থেকে জোরপাটকি এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি ও তৃণমূলের উত্তেজনার মধ্যে কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন 4 জন।